আচ্ছা, গুড আফটারনুন এভরিবডি। এটা বিএ প্রোগ্রামের মর্নিং শিফটের ক্লাস। অন্য যদি সেকশনের কেউ থাকে তারা কাইন্ডলি ক্লাসটা কুইট করো। এটা শুধুমাত্র বিএ প্রোগ্রাম মর্নিং শিফটের ক্লাস চলছে। আচ্ছা, প্রথমেই বলি, আমরা আমাদের লাস্ট ক্লাসে, আগের ক্লাসে আমরা বেসিক্স অফ এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা করছিলাম, মানে পরিবেশের গোড়ার কথা। তাহলে আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ, এবং তারপরে বিভিন্ন রকম সম্পদ নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনাটাকে বাড়াবো। সো ইন দিস ক্লাস we will begin our discussion with natural resources, and then we will extend our discussion to various kinds of natural resources. তাহলে প্রথমেই আমরা সম্পদ শব্দটির মানেটা সম্বন্ধে একটু জানি। তাহলে ফার্স্ট রাইট ডাউন আ কোয়েশ্চেন, সবাই একটা প্রশ্ন লেখো। ডিফাইন এ রিসোর্স, ডিফাইন এ রিসোর্স। সম্পদ কাকে বলে? ডিফাইন এ রিসোর্স, সম্পদ কাকে বলে? And number 2, classify resources. Classify resources. সম্পদ কয় প্রকার ও কি কি? নাম্বার 2, ক্লাসিফাই রিসোর্সেস। যারা বাংলায় লিখছো, সম্পদ কয় প্রকার ও কি কি? আচ্ছা, so let us begin our discussion with resources. Okay, so as far as resources are concerned, any resource is defined as anything that we obtained from the living or non-living environment to satisfy our need. So what is a resource? A resource is anything that we obtain from the living or non-living environment that satisfies our needs and not greed. Resource only satisfies our needs, it cannot satisfy our greed. তাহলে প্রকৃতি থেকে বা পরিবেশ থেকে আমরা যা কিছু সজীব বা নির্জীব উপাদানগুলি গ্রহণ করে আমাদের বেঁচে থাকার যে চাহিদা, যে দৈনন্দিন প্রয়োজনগুলো আমরা নিবারণ করি, তাকে আমরা বলে থাকি সম্পদ। তাহলে সম্পদ কি? আমরা আমাদের পরিবেশ বা প্রকৃতি থেকে যা কিছু সজীব বা নির্জীব বস্তু আহরণ করে নিজেদের দৈনন্দিন চাহিদা নিবারণ করি, তাকেই আমরা বলে থাকি সম্পদ। তাহলে মনে রাখবো, সম্পদ আমাদের যে প্রাত্যহিক চাহিদা, শুধুমাত্র সেই চাহিদাকেই নিবারণ করে, সেই চাহিদাকে মেটায়। সম্পদ কিন্তু আমাদের লোভকে মেটাতে পারে না, সম্পদ কিন্তু আমাদের যে আরও উচ্চাসা তাকে মেটাতে পারে না। সো রিসোর্স ক্যান স্যাটিসফাই অনলি নিড, ইট ক্যানট স্যাটিসফাই আওয়ার গ্রিড. Okay, now let us come down to the classification of resources. Now, although there are several types of resource classification available, but we will be discussing about two main types of resource, that is a renewable resource and a non-renewable resource. আমি নামগুলো লিখে দিচ্ছি, তোমরা নোট করে নাও। Renewable and non-renewable resources. Renewable and non-renewable resources. Renewable মানে যাকে আমরা বলি পুনরুৎপাদনশীল, আর নন রিনিউয়েবল মানে যা অপুনরুৎপাদনশীল। ওকে, তাহলে রিনিউয়েবল রিসোর্স মানে পুনরুৎপাদনশীল সম্পদ, নন রিনিউয়েবল রিসোর্স মানে অপুনরুৎপাদনশীল সম্পদ। Okay, so now let us try to define what are renewable and what are non-renewable resources. Now, renewable resources are also known as flow resources. Renewable resources are also known as flow resources, বা যাকে আমরা বাংলায় বলি প্রবহমান সম্পদ, যাকে আমরা বাংলায় বলি প্রবহমান সম্পদ। So renewable resources are also called flow resources, and these are inexhaustible. These are inexhaustible, they cannot be exhausted, and they are continuously generated in nature. So renewable resources
they are also called flow resources. They are continuously generated in nature and we cannot exhaust them even if we want to. They are inexhaustible resources. For example, solar energy, biomass energy, wind energy, geothermal energy, etc. etc. তাহলে পৃথিবীতে প্রাপ্ত যে সকল সম্পদগুলি প্রবহমান, যেগুলি আমাদের ক্রমাগত ব্যবহারের ফলে ফুরিয়ে যায় না, তাকেই আমরা কিন্তু বলে থাকি প্রবহমান বা পুনরুৎপাদনশীল সম্পদ। তাহলে যে সমস্ত সম্পদ যার পরিমাণ অসীমিত, যাকে আমরা ক্রমাগত ব্যবহারের ফলে শেষ করে উঠতে পারবো না এবং যা প্রবহমান, যা প্রকৃতিতে সমানে তৈরি হচ্ছে, তাকেই আমরা বলে থাকি কি রিনিউয়েবল রিসোর্স বা বাংলায় পুনরুৎপাদনশীল সম্পদ। যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, ভূতাপীয় শক্তি, জোয়ার ভাটার শক্তি। এই যে উদাহরণগুলি আমি দিলাম, এগুলি কিন্তু প্রবহমান, এগুলো ক্রমাগত প্রকৃতি পরিবেশের মধ্যে সৃষ্টি হয়েই চলেছে এবং এর পরিমাণ কিন্তু কখনো শেষ হবে না। So after this we will begin our discussion with non-renewable resource. Non-renewable মানে যাকে আমরা বাংলায় বলি অপুনরুৎপাদনশীল সম্পদ। Non-renewable মানে যাকে আমরা বাংলায় বলি অপুনরুৎপাদনশীল সম্পদ। And very importantly, these non-renewable resources, they are also called stock resources. The non-renewable resources, they are also called stock resources because their quantity in nature is limited. With continuous use they can be exhausted, and to produce these resources in nature it takes several what you can say thousands of years. So these resources which are produced in nature take a long time to be produced. That is, it may take thousands and thousands of years. Their quantity is limited. With continuous use they will be exhausted. That is why they are also called exhaustible resources. And because their stock is limited or finite, that is why they are called stock resources. That is why they are called stock resources. তাহলে যেগুলোকে আমরা নন রিনিউয়েবল রিসোর্স বলছি বা বাংলায় যাকে আমরা অপুনরুৎপাদনশীল সম্পদ বলছি, সেগুলি কিন্তু গচ্ছিত সম্পদ। কেন সেগুলোকে গচ্ছিত সম্পদ বলা হচ্ছে বা স্টক রিসোর্স বা ফান্ড রিসোর্স বলা হচ্ছে? তার কারণ এর পরিমাণ পৃথিবীতে কিন্তু সীমিত। এর পরিমাণ পৃথিবীতে কিন্তু সীমিত এবং ক্রমাগত ব্যবহারের ফলে এর পরিমাণ আস্তে আস্তে কমে আসছে এবং একটা সময় অবশ্যই ফুরিয়ে যাবে। ফর এক্সাম্পল, কোল রিসোর্স, petroleum resource, our mineral resource, these are all stock. They are finite, their amount is finite, it is limited. তাহলে কয়লা, জ্বালানি তেল, আমাদের যে খনিজ সম্পদ আছে, এই সবই কিন্তু আমাদের স্টক রিসোর্স, অপুনরুৎপাদনশীল বা গচ্ছিত সম্পদ। কারণ ক্রমাগত ব্যবহারের ফলে এই সমস্ত সম্পদগুলি কিন্তু একটা সময় শেষ হয়ে যেতে বাধ্য। So after we discuss about the basic types of resources, next please note down what are the various resources that you will study for your examination. তাহলে পরীক্ষার জন্য কি কি সম্পদ তোমরা পড়বে সেগুলো কিন্তু লিস্ট করে নাও। লেখো নাম্বার ওয়ান ফরেস্ট রিসোর্স। ফরেস্ট রিসোর্স যাকে আমরা বাংলায় বলছি অরণ্য সম্পদ। ফরেস্ট রিসোর্স যাকে আমরা বাংলায় বলছি অরণ্য সম্পদ। নাম্বার টু, ওয়াটার রিসোর্স যাকে আমরা বাংলায় বলছি জল সম্পদ। ওয়াটার রিসোর্স যাকে আমরা বাংলায় বলছি জল সম্পদ। নাম্বার থ্রি, মিনারেল রিসোর্স যাকে বাংলায় বলছি খনিজ সম্পদ। নাম্বার ফোর, ফুড রিসোর্স বা খাদ্য সম্পদ। ফুড রিসোর্স বা খাদ্য সম্পদ। নেক্সট, এনার্জি রিসোর্স বা শক্তি সম্পদ। নাম্বার সিক্স, ল্যান্ড রিসোর্স বা ভূমি সম্পদ। ল্যান্ড রিসোর্স বা ভূমি সম্পদ। তাহলে আমি আরেকবার বলছি, যে সম্পদগুলি তোমরা পরীক্ষার জন্য পড়বে কি কি? অরণ্য সম্পদ বা ফরেস্ট রিসোর্স, ওয়াটার রিসোর্স বা যাকে আমরা জল সম্পদ বলছি। নাম্বার থ্রি, মিনারেল রিসোর্স যাকে আমরা খনিজ সম্পদ বলছি। নাম্বার ফোর, ফুড রিসোর্স যাকে আমরা খাদ্য সম্পদ বলি।
নাম্বার 5 এনার্জি রিসোর্স, যাকে আমরা শক্তি সম্পদ বলি। নাম্বার 6 ল্যান্ড রিসোর্স, বা যাকে আমরা ভূমি সম্পদ বলি, সো ইন দিস ক্লাস লেট আস বিগিন আওয়ার ডিসকাশন উইথ ফরেস্ট রিসোর্স। তাহলে আমরা আজকে ফরেস্ট রিসোর্স বা অরণ্য সম্পদ নিয়ে আলোচনা করব। ফরেস্ট রিসোর্সেস, বা যাকে আমরা বাংলায় বলছি অরণ্য সম্পদ। আচ্ছা, ফার্স্ট লেট আস ট্রাই টু ডিফাইন হোয়াট এক্স্যাক্টলি ইজ এ ফরেস্ট। তাহলে কয়েকটা আগে প্রশ্ন লেখো, রাইট ডাউন আ ফিউ কোয়েশ্চেন্স, তারপর আমরা আলোচনা শুরু করব। রাইট ডাউন, হোয়াট ইজ এ ফরেস্ট? হোয়াট ইজ এ ফরেস্ট? অরণ্য কাকে বলে? অরণ্য কাকে বলে? নাম্বার টু differentiate between a forest and a garden. Differentiate between a forest and a garden. তাহলে অরণ্য ও বাগানের মধ্যে পার্থক্য লেখো। অরণ্য ও বাগানের মধ্যে পার্থক্য লেখো। অরণ্য ও বাগানের মধ্যে পার্থক্য লেখো। Number 3, what are the uses of forests? What are the uses of forests? অরণ্য সম্পদের ব্যবহার বা অরণ্যের উপকারিতা আলোচনা করো। অরণ্যের উপকারিতা আলোচনা করো। What are the uses of forests? অরণ্যের উপকারিতা আলোচনা করো। ঠিক আছে, নেক্সট লেখো। discuss the causes of forest destruction. Discuss the causes of forest destruction. অরণ্য সম্পদ বিনষ্ট হওয়ার কারণগুলি আলোচনা করো। অরণ্য সম্পদ বিনষ্ট হওয়ার কারণগুলি আলোচনা করো। নেক্সট লেখো, suggest some strategies to conserve forests. Suggest some strategies to conserve forests. অরণ্য সংরক্ষণের কয়েকটি উপায় আলোচনা করো। অরণ্য সংরক্ষণের কয়েকটি উপায় আলোচনা করো। অরণ্য সংরক্ষণের কয়েকটি উপায় আলোচনা করো। Discuss some strategies to conserve forests. Okay, now let us begin our discussion with the topic forest resource. So first we need to define what exactly is a forest. So remember, a forest is an ecosystem where trees are dominant. So what is a forest? A forest is an ecosystem where trees are dominant. তাহলে অরণ্য এমন একটি বাস্তুতন্ত্র যেখানে আমরা উদ্ভিদের আধিক্য দেখতে পাই। যেখানে আমরা উদ্ভিদের আধিক্য দেখতে পাই, বা পার্টিকুলারলি বলতে পারি যে বড় গাছের আধিক্য দেখতে পাই। সো আ ফরেস্ট ইজ অ্যান ইকোসিস্টেম ওয়্যার ট্রিজ আর ডমিনেন্ট। তাহলে অরণ্য এমন একটি বাস্তুতন্ত্র যেখানে আমরা বড় গাছের আধিক্য দেখতে পাই। So now obviously in a forest you will be finding a wide diversity of trees. So that is a very special characteristic of forest, that in a forest you find a wide diversity of plants and trees, and at the same time, because several animals are also dependent on these trees, you will also find a wide diversity of animals, several kinds of mammals, birds, insects, reptiles, etc., etc. So chiefly a forest is characterized by the dominance of trees, and in a forest we find a massive diversity
of both plants as well as animals। তাহলে অরণ্য এমন একটি বাস্তুতন্ত্র যেখানে আমরা বড় গাছের আধিক্য দেখতে পাই। এছাড়াও আমরা কিন্তু বিভিন্ন প্রজাতির উদ্ভিদ অরণ্যের মধ্যে অবস্থান করে সেটা দেখতে পাই, এবং যেহেতু পশু প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল তাদের জীবনধারার জন্য, সেই জন্য অরণ্যে শুধুমাত্র যে উদ্ভিদের বৈচিত্র্য দেখা যায় এমন তা নয়, সেখানে কিন্তু পশু প্রাণীরও বৈচিত্র্য আমরা দেখতে পাই। নানা ধরনের স্তন্যপায়ী, নানা ধরনের পোকামাকড়, নানা ধরনের সরীসৃপ ইত্যাদি ইত্যাদি। সো দ্য বেসিক ডিফারেন্স বিটুইন আ ফরেস্ট অ্যান্ড আ গার্ডেন ইজ a forest is created in nature, but a garden is created by man. So please remember this, that a forest is created in nature, it is created naturally, but a garden is created by man. And in a forest we find a massive diversity of plants and animals, but in a garden we just find a few types of plants mainly. So if you think of a forest, it is characterized by a massive diversity of plants and trees, but in a garden we find just one or a few types of plants and trees. For example, if you think of a mango orchard or a tea plantation or a guava orchard, these are all characterized by one or a few types of trees, but in a forest we find a massive diversity of trees. তাহলে অরণ্য প্রকৃতির দ্বারা নির্মিত, এটি কিন্তু মনুষ্য সৃষ্ট নয়, এটি প্রকৃতির দ্বারা নির্মিত। কিন্তু একটি বাগান হচ্ছে মনুষ্য নির্মিত, আমরা তৈরি করি, যেমন আম বাগান, জাম বাগান, পেয়ারা বাগান, লেবু বাগান ইত্যাদি ইত্যাদি। এবং অরণ্যের মধ্যে আমরা উদ্ভিদের ব্যাপক বৈচিত্র্য লক্ষ্য করতে পারবো। অরণ্যের এটি একটি বিশেষ বৈশিষ্ট্য যে সেখানে কিন্তু উদ্ভিদের ব্যাপক বৈচিত্র্য লক্ষ্য করা যায়, কিন্তু একটি বাগানে আমরা এক বা কয়েক রকম প্রজাতির উদ্ভিদ মাত্র লক্ষ্য করতে পারি। যেমন আম বাগানে মূলত আম গাছই পাবো, জাম বাগানে মূলত জাম গাছই পাবো, সেই রকম। তাহলে অরণ্যেও প্রকৃতির দ্বারা নির্মিত, বাগান মনুষ্য সৃষ্ট। যেমন চা বাগান, অরণ্য মধ্যে আমরা ব্যাপক পরিমাণ উদ্ভিদের বৈচিত্র্য লক্ষ্য করতে পারি, আর বাগানে আমরা কিন্তু এক বা কয়েক প্রকারের উদ্ভিদ মাত্র লক্ষ্য করতে পারি। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। নাও if we look into the forest as a resource, then we'll be finding that about 1/3 of the world's land area is forested. So please remember this statistic, that about 1/3 of the global land area is forested. And if we look into a few more statistics, now as far as the world statistics are concerned, during the year 1900, মানে say around 120 years back, around 7,000 million hectares of forest land was present. So I'm repeating the statistic. During the year 1900, around 120 years back, around 7,000 million hectares of forest land was available. But within the next 100 years, that is by the year 2000, the forest land area was reduced to just 2,300 million hectares. So during the year 1900 it was about 7,000 million hectares, and by the year 2000 it was reduced to just 2,300 million hectares. তাহলে অরণ্য সংক্রান্ত আমরা যদি কিছু তথ্য দেখি তাহলে দেখব যে পৃথিবীর যা ভূমি অঞ্চল আছে তার প্রায় 1/3 হচ্ছে অরণ্য। হ্যাঁ, পৃথিবীতে যা জমি আছে বা ভূমি আছে তার প্রায় 1/3 হচ্ছে অরণ্য। এবং আজ থেকে ধরো আমরা যদি প্রায় 120 বছর পিছিয়ে যাই, মানে ধরো 1900 শতাব্দী, 1900 সালের কথা ভাবো, সেই সময় পৃথিবীর প্রায় 7,000 মিলিয়ন হেক্টর অরণ্য ভূমির আওতায় ছিল। পৃথিবীর প্রায় 7,000 মিলিয়ন হেক্টর অরণ্যের আওতায় ছিল। কিন্তু তার পরবর্তী 100 বছর, মানে আমরা যদি 2000 সালে আসি, তাহলে দেখব সেই জঙ্গলের যে ভূমি, সেই অরণ্য কাটতে কাটতে সেই এরিয়া কমতে কমতে দাঁড়িয়েছে 2300 মিলিয়ন হেক্টর। 2300 মিলিয়ন হেক্টর। তাহলে 1900 সালে ছিল 7,000 মিলিয়ন হেক্টর, এবং 2000 সালে সেটি কমতে কমতে দাঁড়ালো 2300 মিলিয়ন হেক্টর। সো অ্যাজ ফার অ্যাজ ইন্ডিয়া is concerned, our forest cover is about 21%. So how much of India is forested?
about 21% of India is forested, and according to the National Forest Policy, it says that 67% of the hilly areas should be forested, and about 33% of the plainland areas it should be forested. So according to the National Forest Policy, 67% of the hilly areas should be forested, and around 33% of the plainland areas should be forested. তাহলে আমাদের দেশে ভারতবর্ষের নিরিখে যদি আমরা আলোচনা করি, তাহলে ভারতবর্ষের যা ভূমি অঞ্চল আছে সেই ভূমি অঞ্চলের প্রায় 21% হচ্ছে বনভূমি। তাহলে ভারতবর্ষে যত ভূমি আছে, যা জমি আছে, তার প্রায় 21% হচ্ছে বনভূমি। এবং খুব গুরুত্বপূর্ণভাবে আমরা মনে রাখবো যে আমাদের যে রাষ্ট্রীয় বননীতি, বা যাকে আমরা ইংরেজিতে বলছি ন্যাশনাল ফরেস্ট পলিসি, সেই রাষ্ট্রীয় বননীতি অনুসারে পার্বত্য এলাকার 67% অরণ্যভূমি হওয়া উচিত, এবং আমাদের যে সমতল ভূমি তার প্রায় 33% অরণ্য হওয়া উচিত। তাহলে আমাদের ন্যাশনাল ফরেস্ট্রি বা ন্যাশনাল ফরেস্ট পলিসি বা রাষ্ট্রীয় বননীতি অনুসারে পার্বত্য অঞ্চলের প্রায় 67% অরণ্য হওয়া উচিত, এবং আমাদের যে সমতল অঞ্চল তার প্রায় 33% কিন্তু অরণ্যের আওতায় থাকা উচিত। বাট ইন দ্য modern world we find that deforestation is still continuing, and every day we lose about 32,300 hectares of forest land. So on a daily basis we lose about 32,300 hectares of forest land. তাহলে আজকের পৃথিবীতে আমরা কিন্তু দেখতে পাই যে অরণ্য সম্পদকে ব্যাপক পরিমাণে ধ্বংস করা হয়, এবং প্রত্যেক দিন দৈনন্দিন হারে যদি আমরা আলোচনা করি, তাহলে দৈনন্দিন হারে প্রায় 32,300 হেক্টর ফরেস্ট ল্যান্ড, অরণ্যভূমি প্রত্যেক দিন বিনষ্ট করা হয়। 32,300 হেক্টর বন্যভূমি প্রত্যেক দিন কিন্তু আমরা বিনষ্ট করি। সো আফটার টকিং অ্যাবাউট অল দিস, লেট আস বিগিন আওয়ার ডিসকাশন উইথ দ্য ইউজেস অফ ফরেস্ট। তাহলে বন সম্পদের যে ব্যবহার সেগুলি নিয়ে কিন্তু আবার আমরা আলোচনা করব। নাও সি, forests have enormous potential. It can promote human welfare, it can promote wildlife, and it can definitely promote the quality of the environment. So keeping all that in mind, we will classify forest use into two basic types. One is the commercial use and the other is the environmental use. So the use of forest can be broken down into two basic types. One is the commercial use and the other is the environmental use. So I am writing it down, তোমরা একটু নোট করে নাও। তাহলে অরণ্যের যে ব্যবহার, সেটাকে আমরা দুভাগে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে কমার্শিয়াল ইউজ, মানে বাণিজ্যের দিক থেকে, আর একটা হচ্ছে পরিবেশের দিক থেকে। কমার্শিয়াল ইউজ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইউজ। These are the two basic uses of forest. Now as far as commercial use is concerned, so whenever we talk of commercial use, so we will be thinking of the products that we get from the forest, and when we talk of environmental use, we will be thinking of those products and services which are essential for maintaining life. So when we think of commercial use, we will be thinking of the products we get from the forest and the products which we can sell in the market. And when we think of environmental use, we will be thinking of those uses which those services and products provided by the forest which are absolutely necessary for our survival. তাহলে আমরা প্রথমে ফরেস্টের বা অরণ্যের বাণিজ্যিক উপকারিতাগুলো একটি দেখে নিই। তাহলে we get
a lot of timber from the forest, and this timber that we get from the forest is used in making furniture. তাহলে বাণিজ্যিক দিক থেকে অরণ্য থেকে আমরা প্রথম যে জিনিসটি পাই সেটি হচ্ছে কাষ্ঠ, এবং এই কাষ্ঠকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন রকম আসবাব তৈরি করি। সো ইউজিং দ্য টিম্বার উই মেক ডিফারেন্ট কাইন্ডস অফ ফার্নিচার উইথ উডেন ফার্নিচার্স which has a lot of demand in the market. তাহলে এই যে কাঠের কাষ্ঠ নির্মিত আসবাব, এই আসবাবের কিন্তু বাজারে এখনও ব্যাপক চাহিদা। The next thing which we get from the forest is definitely pulpwood, utilizing which we can make paper. We make our books, our exercise copies, we make our newspapers from pulpwood obtained from forest. তাহলে অরণ্য থেকে আমরা যে পাল্পউড সংগ্রহ করি সেই পাল্পউডকে কাজে লাগিয়ে আমরা কাগজ নির্মাণ করি, কাগজের মণ্ড প্রস্তুত করি, এবং সেখান থেকে আমাদের বই খাতা, আমাদের যে খবরের কাগজ তৈরি হচ্ছে তা সবই কিন্তু এই পাল্পউড থেকেই নির্মিত হয়। অ্যাপার্ট ফ্রম দ্যাট উই গেট ভ্যারাইটি অফ ফ্রুটস from forests, and these fruits are mainly consumed by the locals living in and around the forest, the tribals who are directly dependent on the forest. এছাড়াও আমরা অরণ্য থেকে বিভিন্ন প্রজাতির ফল সংগ্রহ করি, যে ফল মূলত যারা অরণ্যের ওপর নির্ভরশীল আদিবাসী বা স্থানীয় যে লোকজন আছে যারা সরাসরি অরণ্যের ওপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহনের জন্য, তারা কিন্তু এই ফল সংগ্রহ করে। Then the forest also provides us with fodder. Fodder মানে food for animals. The forest also provides us with fodder, that is food for animals, and this fodder is massively used to feed the animals, because in India cattle ranching is a very popular livelihood. তাহলে ভারতবর্ষের মতো দেশে পশুখাদ্য কিন্তু একটি খুব জরুরি বিষয়, এবং অরণ্য থেকে আমরা বিপুল পরিমাণ পশুখাদ্য সংগ্রহ করতে পারি। কারণ এটা মনে রাখতে হবে যে ভারতবর্ষের মতো দেশে পশু পালন এবং পশুচারণ দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ জীবিকা। সো ফরেস্ট not only provide us with foods, our fruits, but they also provide us with fodder. Apart from that, forest provides us with rubber, gum, various kinds of fibers, etc. So অরণ্য থেকে আমরা বিভিন্ন রকমের রাবার, আঠা, নানা রকমের ফাইবার জাতীয় বা তন্তু জাতীয় বস্তু কিন্তু আমরা অরণ্য থেকে সংগ্রহ করতে পারি। অ্যান্ড দেন ফরেস্টস অলসো প্রোভাইড আস উইথ ভেরিয়াস কাইন্ডস অফ মেডিসিনাল প্লান্টস which are used in preparing Ayurvedic and homeopathic drugs. So the forests are also a massive storehouse of medicinal plants, utilizing which we prepare various kinds of allopathic, Ayurvedic as well as homeopathic medicines. তাহলে অরণ্য থেকে আমরা নানা রকম ঔষধি জাতীয় গাছ উদ্ভিদ পাই, যেগুলোকে কাজে লাগিয়ে আমরা নানা রকম ঔষধ নির্মাণ করি। সেটা অ্যালোপ্যাথিক হতে পারে, হোমিওপ্যাথিক হতে পারে, আয়ুর্বেদিক হতে পারে। সো দিজ আর সাম অফ দ্য কমার্শিয়াল ইউজেস অফ ফরেস্ট। সো আই এম রিপিটিং দেম। We get timber and pulpwood, we get fruits, we get fodder, we get gum, rubber and fibers, and we also get various kinds of drugs and medicines from the forest. Now, after discussing about the commercial uses, we shall begin our discussion with the environmental uses of forest. তাহলে বাণিজ্যিক ব্যবহার আলোচনা করার পর আমরা এবার অরণ্যের পরিবেশগত যে ব্যবহারগুলি সেগুলো নিয়ে একটু আলোচনা করি। So the first use of forest which we can think of is that forests are the producers of oxygen. So green plants, via the process of photosynthesis, they produce oxygen, and oxygen is the chief respiratory gas on this planet. তাহলে অরণ্য আমাদের বিপুল পরিমাণ অক্সিজেন দেয়, এবং এই অক্সিজেনকে কাজে লাগিয়ে কিন্তু আমরা বেঁচে থাকি। এবার when the forests produce oxygen, they produce it by using a process of photosynthesis, whereby they absorb carbon dioxide and produce oxygen. So in the process, when they are absorbing carbon dioxide, they are reducing what we call as global warming. So green plants absorb carbon dioxide,
and via the process of photosynthesis they produce oxygen, and because they are absorbing carbon dioxide they help in the reduction of global warming. তাহলে অরণ্যের আরেকটি ব্যাপক ভূমিকা যেটা আমরা এক্ষুনি দেখলাম সেটি হচ্ছে যে এই যে উদ্ভিদ তারা যে সালোক সংশ্লেষ করে এবং সালোক সংশ্লেষ করে তারা যে অক্সিজেন উৎপাদন করে তার জন্য কিন্তু তারা বায়ুমণ্ডল থেকে ব্যাপক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে, এবং আমরা জানি কার্বন ডাইঅক্সাইড কিন্তু একটি গ্রিন হাউস গ্যাস, এর ফলে বিশ্ব উষ্ণায়ন হয়, যাকে আমরা ইংরেজিতে গ্লোবাল ওয়ার্মিং বলি। তাহলে অরণ্য যদি এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে অ্যাবজর্ব করে বা শোষণ করে এবং অক্সিজেন উৎপাদন করে, তার মানে এরা কিন্তু বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমিয়ে আনছে এবং তার ফলে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন যাকে বলি তার পরিমাণও আস্তে আস্তে কমে আসে। Third, forests are the habitat of wildlife. So habitat is a place where an organism lives, dwells and reproduces. So our habitat is a place where an organism lives, dwells and reproduces. So these forests, they are the habitat of various kinds of wild plants as well as wild animals. তাহলে এই যে অরণ্য ভূমি, এই অরণ্য ভূমি কিন্তু বিভিন্ন রকম বন্য উদ্ভিদ ও বিভিন্ন প্রজাতির বন্য প্রাণীর বাসস্থান। সো ইফ উই ডিস্ট্রয় ফরেস্টস উই উইল অলসো ডিস্ট্রয় দ্য ম্যাসিভ বায়োডাইভার্সিটি অ্যাসোসিয়েটেড উইথ ইট। তাহলে আমরা যদি অরণ্য সম্পদকে বিনষ্ট করি, অরণ্যের সঙ্গে যুক্ত যে বিপুল জীববৈচিত্র্য তাকেও কিন্তু আমরা ধ্বংস করলাম। Apart from this, forests help in the regulation of the water cycle, which we call as the hydrological cycle, because forests via the process of transpiration they help in bringing rain. They absorb moisture, they take up water from the ground and throw it into the atmosphere in the form of water vapor via the process of transpiration, and in the process they help in bringing rain, thereby helping to regulate the hydrological or the water cycle. তাহলে এই যে জলচক্র, এই জলচক্রকে ঠিকঠাক এবং নিয়ন্ত্রিতভাবে চলতে সাহায্য করে হচ্ছে আমাদের অরণ্য। তাহলে পৃথিবীতে যে বিভিন্ন রকমের অরণ্য রয়েছে তার একটা প্রধান কাজ কিন্তু জলচক্র এবং জলচক্রকে ঠিকঠাক চলতে সাহায্য করা, কারণ জলচক্র যদি ঠিকঠাক চলে সবার কাছে পর্যাপ্ত পরিমাণ জল থাকবে এবং সেই ক্ষেত্রে জলবায়ুর যে স্বাভাবিকতা, জলবায়ুর যে সন্তুলন, সেই সন্তুলন বা সেই ব্যালেন্স তা কিন্তু বজায় থাকবে। Forests also help in conserving soil. Now, the roots of these massive plants, they bind soil together, thereby preventing soil erosion due to flowing water or blowing wind. So, one of the major services of the forest is that it helps in binding the soil particles, thereby preventing soil erosion. তাহলে অরণ্যের আরেকটি বৃহৎ কাজ হচ্ছে ভূমিক্ষয়কে রোধ করা, কারণ গাছের যে শিকড়, সেই শিকড় মাটিকে শক্ত করে ধরে থাকবে, যার ফলে মাটির ওপর দিয়ে যখন জল বয়ে যাবে তীব্র বেগে বায়ু প্রবাহিত হবে, এর ফলে যে ভূমিক্ষয়, ওপরের যে টপ সয়েল যেটা বয়ে চলে যায় সেটাকে কিন্তু আটকানো যাবে। সো ফরেস্টস হেল্প ইন প্রিভেন্টিং সয়েল ইরোশন, অ্যান্ড দেন ফরেস্টস অলসো help in the maintenance of the various nutrient cycles. So there are several nutrient cycles like the oxygen cycle, the carbon cycle, the nitrogen cycle, sulfur cycle, phosphorus cycle. So there are numerous nutrient cycles. So proper functioning of these nutrient cycles are absolutely necessary for the normal existence of life on this planet. So if these nutrient cycles do not run well, লাইফ ক্যানট এক্সিস্ট। তাহলে বিভিন্ন রকম যে পৌষ্টিক চক্রগুলি আছে, যেমন অক্সিজেন চক্র, কার্বন চক্র, সালফার চক্র, নাইট্রোজেন চক্র, এই চক্রগুলিকে ঠিকঠাকভাবে আবর্তিত হতে সাহায্য করে পৃথিবীর অরণ্য সম্পদ, কারণ এই চক্রগুলির মাধ্যমেই বিভিন্ন রকম পৌষ্টিক পদার্থ আমাদের কাছে উপলব্ধ হয়। তাহলে যদি অরণ্য না থাকে এই পৌষ্টিক পদার্থগুলিও কিন্তু আমাদের কাছে উপলব্ধ হবে না। ঠিক আছে? So with that we come to the discussion of the uses of forests. Now
we will discuss about deforestation, the causes of deforestation. যদি কারোর কিছু ডাউটস থাকে আমাকে বলো, যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে আমাকে বলো, চ্যাট বক্সে লেখো, লিখে আমাকে জানাও চ্যাট বক্সে। কারোর যদি কিছু ডাউটস থাকে চ্যাট বক্সে লেখো। ওকে, ডাউটস যখন বিরাট কিছু নেই, লেট আস কন্টিনিউ উইথ দ্য কজেস অফ ফরেস্ট ডিস্ট্রাকশন অর ডিফরেস্টেশন। তাহলে এরপর আমরা অরণ্য সম্পদ বা অরণ্যভূমি বিনষ্ট হওয়ার কারণগুলি নিয়ে আলোচনা করি। সো দ্য ফার্স্ট কজ ইজ শিফটিং কাল্টিভেশন, বা যাকে আমরা বাংলায় বলি ঝুম চাষ। So in shifting cultivation, a part of the forest land is selected for cultivation. All the trees in that part are cut down, and then cultivation is carried on in that vacant piece of land, and it is carried on continuously for a few years. When all the nutrient of that plot of soil is exhausted, then the farmers move on to a new piece of land. They select a new area of forest, they clear that forested area and again carry out cultivation. So such practices of shifting cultivation is absolutely destroying or has destroyed the forests of several forested tracts of India. তাহলে এই যে শিফটিং কাল্টিভেশন, বা যাকে আমরা বাংলায় বলি ঝুম চাষ, এই ঝুম চাষের প্রক্রিয়াটা অরণ্য সম্পদ বিনষ্ট হওয়ার কিন্তু একটি মূল কারণ। কেন? কারণ যারা চাষি তারা অরণ্যভূমির কোনো একটি নির্দিষ্ট এলাকাকে চিহ্নিতকরণ করে, সেখানকার সমস্ত গাছপালা বাদ বিচার না করে তারা কেটে ফেলে, কেটে সেখানে তারা চাষ করলো, এবং ক্রমাগত কয়েক বছর চাষ করার ফলে সেই যে ভূমি তার সমস্ত যে পৌষ্টিকতা, সেই পৌষ্টিকতা বা উর্বরতা শেষ হয়ে গেল। যেই শেষ হয়ে গেল সেই ভূমি কিন্তু বন্ধ্যা ভূমিতে রূপান্তরিত হলো। তখন ওই ভূমি ছেড়ে তারা অরণ্যের আরেকটি অঞ্চলকে ঠিক করবে, যে সেই অঞ্চলে গিয়ে তারা আবার নতুন করে চাষ করলো গাছপালা কেটে। এবং এই যে ঝুম চাষের প্রক্রিয়া, এই ঝুম চাষের প্রক্রিয়ার ফলে বিপুল পরিমাণ বন সম্পদ বা অরণ্য সম্পদ কিন্তু ভারতবর্ষে ধ্বংস হয়ে গিয়েছে। দেন দেয়ার ইজ আ ম্যাসিভ ডিস্ট্রাকশন অফ ফরেস্ট ফর উড, বিকজ উড সার্ভস বোথ অ্যাজ আ ফুয়েল as well as a raw material for the furniture and wooden industries like the matchbox industry, etc., the plywood industry, etc. So because wood is a major raw material for industrial purposes, wood is a major fuel for the locals and tribals living in and around the forest. That is why also trees are being cut, forests are being deforested. তাহলে যেহেতু কাঠ একটি খুব কি বলবে চাহিদার জায়গা, কেন কাঠের চাহিদা এত বেশি? তার কারণ কাঠ জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়, কাঠের আসবাবপত্র নির্মিত হয়, কাঠ থেকে আমাদের যে ম্যাচবক্স ইন্ডাস্ট্রি, যে দেশলাই বাক্সের যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিও ঠিকঠাক চলে, যার ফলে কাঠের চাহিদা বাজারে ব্যাপক থাকার ফলে কিন্তু অরণ্য বিনষ্ট করা হয়। Then if you think of the developmental projects like house building, road building, bridge building activities, etc., these developmental projects also cause forest destruction. So we need to cut down these forests for building roads, building bridges, for laying down railway lines, etc. তাহলে যে কোনো রকমের উন্নয়নের কাজ, যেমন ধরো গৃহ নির্মাণ করা, সড়ক নির্মাণ করা, ব্রিজ নির্মাণ করা, এইগুলির জন্য কিন্তু অরণ্যভূমি বা বনভূমিকে ধ্বংস করা হচ্ছে। Then another cause is the conversion of forest lands to agricultural lands, because India is a country whose population is growing. Right now our population is more than 135 crores, and to feed a growing population we need more and more agriculture, and that is why more and more of our forest lands are being converted টু এগ্রিকালচারাল ল্যান্ডস। তাহলে আমাদের যে জনসংখ্যা তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ভারতবর্ষের মতো দেশে, এবং আমাদের আজকের জনসংখ্যা 135 কোটি ছাড়িয়ে গেছে। তো এই যে বিপুল জনসংখ্যা, এর খাদ্য সংস্থানের জন্য আমাদের আরও বেশি করে কৃষি জমির প্রয়োজন পড়ছে। তার ফলস্বরূপ আমরা কি করছি? আরও বেশি পরিমাণ অরণ্য সম্পদকে বিনষ্ট করে আমরা সেগুলিকে চাষের কাজে ব্যবহার করছি। তাহলে এটাও একটা কারণ। অ্যান্ড দেন also there is another reason for forest destruction, that is forest fires. Now these forest fires, they can be natural
or they can be man-made. So these forest fires or wildfires, they are also a major cause of destruction of the forests. So আমাদের যে বনভূমি ধ্বংসের আরেকটি প্রধান কারণ হচ্ছে তোমার দাবানল, বা যেটাকে আমরা বলি অরণ্যভূমিতে আগুন লেগে যাওয়া, দাবানল, যেটা গ্রীষ্মকালের পর হয়। গ্রীষ্মকালের পরে যখন বর্ষা নামে তখন ব্যাপক বাজ পড়ে, গাছপালা সব শুকিয়ে থাকে, সেই বাজ পড়ার ফলে কিন্তু জঙ্গলে আগুন লেগে যেতে পারে এবং তার ফলে বিপুল পরিমাণ অরণ্যভূমি কিন্তু বিনষ্ট হয়ে থাকে। সো ডিউরিং দ্য সামার সিজন দ্য প্লান্টস অ্যান্ড ট্রিজ গেট ড্রাইড আপ in the forest, and during the beginning of the monsoons, when lightning strikes these forests, it causes the dry wood and leaves to be to catch fire, thereby spreading wildfires, and such wildfires massively destroy forest. And these wildfires or forest fires, they can be man-made also. কিছু ক্ষেত্রে মানুষও কিন্তু আমরা দেখতে পাবো এই অরণ্যভূমি বা বনভূমিতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেয়, যার ফলে বনসম্পদ বিনষ্ট হয় এবং প্রচুর প্রাণীও মারা যায়। লট অফ অ্যানিমালস অলসো লুজ দেয়ার লাইভস। সো দিজ আর আ ফিউ কজেস অফ ফরেস্ট ডিস্ট্রাকশন। Now we shall talk of forest conservation. We shall discuss about the steps of conserving forest. তাহলে বন্য সম্পদ বা অরণ্য সম্পদ, এই সম্পদকে সংরক্ষণের কিছু উপায় নিয়ে আমরা একটু আলোচনা করি। Okay, so the first step regarding forest conservation is that only selected species of trees should be allowed to be cut down. Only those trees should be allowed to be cut down which have industrial importance. In a forest, all trees are not equally important. All trees do not provide industrial raw material, so only selected felling should be allowed. তাহলে একটি বনভূমিতে আমরা শুধুমাত্র সেই গাছগুলিকেই বেছে নিয়ে কাটবো যেগুলির ইন্ডাস্ট্রিতে চাহিদা আছে। সব গাছের ইন্ডাস্ট্রিতে বা শিল্পমহলে চাহিদা থাকে না, সুতরাং সব গাছ কেটে লাভও নেই। যেগুলি আমাদের দরকার সেগুলিকেই কিন্তু আমাকে কাটতে হবে। Next, we have to completely stop deforestation, that is the non-selective felling of trees. Otherwise, we cannot prevent our forest lands from getting deforested. তাহলে deforestation has to completely stop. Non-selective felling of trees has to completely stop. তাহলে এই যে বাদ বিচার না করে যে অরণ্য সম্পদ ধ্বংস করা, এই যে প্রবণতা, এর ওপর সম্পূর্ণ রোক লাগাতে হবে, এটাকে সম্পূর্ণভাবে আমাদেরকে আটকাতে হবে। তার কারণ না হলে অরণ্য সম্পদ কিন্তু, অরণ্যের পরিমাণ, অরণ্য ভূমি এসবই কিন্তু কমতে কমতে একটা সময় জিরো হয়ে যাবে, যাকে বলে জিরো ফরেস্ট কভার। Then there has to be more investments on wood and timber alternatives. So if you think of the furniture, you will be thinking of wooden furniture, but in the modern days we have furnitures which are made up of non-wood, for example iron, aluminium, steel. Using these materials also we are making our furniture. So there has to be more investments on these materials which are non-wood and which can be used to make furniture. তাহলে সেই সমস্ত বস্তুর ওপর, সেই সমস্ত কাঁচামালের ওপর আরও বেশি করে বিনিয়োগ হওয়া দরকার, যেগুলির সাহায্যে আমরা কিন্তু কাঠ ছাড়াও আসবাব নির্মাণ করতে পারবো। যেমন ধরো প্লাস্টিকের বা তোমার লোহার বা অ্যালুমিনিয়ামের। তো যত আমরা কাঠের ওপর আমাদের নির্ভরশীলতা কমাবো, অরণ্য ভূমির ধ্বংসের প্রবণতাও কিন্তু তার সাথে সাথে কমতে থাকবে। তো অ্যাজ আওয়ার ডিপেন্ডেন্স ডিক্রিজেস অন wood resources, it will also decrease the tendency of cutting down forests. Then we have to think of social forestry. We need to think of social forestry. I am writing down the term. বাংলায় যাকে বলে সামাজিক বনসৃজন, সোশ্যাল ফরেস্ট্রি। আমি লিখে দিচ্ছি, তোমরা নোট করে নাও। সোশ্যাল ফরেস্ট্রি, সোশ্যাল ফরেস্ট্রি, তোমরা নোট করে নাও সোশ্যাল ফরেস্ট্রি। আচ্ছা, so as far as social forestry is concerned, it is a part of participatory forest management where both the government and the non-government agencies, that is the locals, the tribals, the villagers living in and around the forest, they participate hand in hand
to protect forests, and in the process a part of the forest products are used by them, and social forestry also generates rural employment. So social forestry, it is known as participatory forest management. It is a scheme where government and the non-government sector, they work hand in hand to protect and conserve the forest resources. In the process, a part of the forest products are allowed to be used by the locals and the tribals, and it also generates rural employment. It also generates rural employment. তাহলে সোশ্যাল ফরেস্ট্রি বা যাকে আমরা সামাজিক বনসৃজন বলি, এটি এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা দেখতে পারি যে সরকার এবং যারা তোমার ওখানকার লোকালস আছে, আদিবাসী আছে, স্থানীয়রা আছে, তারা হাতে হাত মিলিয়ে অরণ্য সংরক্ষণ করে। এর ফলস্বরূপ সুবিধা কী হয়? এক হচ্ছে অরণ্য ভূমিকে আমরা সংরক্ষণ করতে পারি, এবং 2 নম্বর হচ্ছে ওখানকার অরণ্য থেকে যে প্রোডাক্টস পাওয়া যাচ্ছে, যেমন ধরো ফল, পশুখাদ্য, কিছু কাঠ, শুকনো পাতা ইত্যাদি, তার একটি অংশ কিন্তু স্থানীয়রা ব্যবহার করতে পারে। এবং খুব গুরুত্বপূর্ণভাবে স্থানীয়দের অরণ্য সংরক্ষণের কাজে নিয়োগ করলে রুরাল এমপ্লয়মেন্ট বা গ্রামীণ রোজগারেরও কিন্তু একটি ব্যবস্থাপনা হয়। তাহলে সামাজিক বনসৃজন এমন একটি প্রক্রিয়া যেখানে সরকার এবং মানুষ হাতে হাত মিলিয়ে অরণ্য সংরক্ষণ করে। স্থানীয় মানুষরা, লোকালসরা, আদিবাসীরা, যারা ফরেস্টের ওপর নির্ভরশীল, যারা জঙ্গলের ওপর নির্ভরশীল। ফলস্বরূপ সুবিধা কি? অরণ্য সম্পদকে সংরক্ষণ করা যায়। এবং 2 নম্বর হচ্ছে অরণ্য থেকে যে প্রোডাক্টসগুলি পাওয়া যায়, শুকনো পাতা, কাঠ, কিছু ফল, কিছু তোমার পশুখাদ্য, তার একটা অংশ স্থানীয়রা ব্যবহার করতে পারে, এবং এর ফলে কিন্তু গ্রামীণ রোজগার একটা ব্যবস্থা, ইট জেনারেটস রুরাল এমপ্লয়মেন্ট। দেন there is another way by which forests throughout the world is conserved, that is by creating and maintaining sacred groves, যেটাকে আমরা বলি sacred groves. Sacred groves. তাহলে what are sacred groves? Sacred groves are a very traditional practice of conserving forests. They are a very traditional practice of conserving forests, and utilizing these sacred groves, what is done is a part of the forest is declared to be holy. It is declared to be of religious significance, and it is a very age-old practice. So if you declare a part of the forest to be of religious significance, you worship the trees there, and regular religious activities take place there. The villagers come there to worship, and then some village activities may take place like a village fair, etc., or a village gathering, etc. Then that part of the forest or those trees, they become permanently conserved. So sacred grove is a practice whereby a part of the forest and a few trees along with it are declared to be sacred. Regular religious activities take place there, and in the process we find that that part of the forest or those trees which have been declared to be sacred, they are permanently conserved. তাহলে sacred grove বা পুণ্যভূমি এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই যে অরণ্যের একটি অংশকে পুণ্যভূমি হিসেবে ঘোষণা করা হয়, এবং সেখানে গাছপালার পুজো করা হয়। তোমরা রাস্তাঘাটে দেখেছো যে একটা বট গাছ বা একটা অশ্বত্থ গাছের নিচে পুজো করা হচ্ছে, সেখানে একটা লাল শালু জড়ি দেওয়া হলো, কিছু দেবদেবীর মূর্তি বসিয়ে তা এখানে পূজা আরাধনা হচ্ছে, লোকে সেখানে পুজো করতে যাচ্ছে। তাহলে এইটাকেই বলা হয় সেক্রেড গ্রোভ বা পুণ্যভূমি। এবং অরণ্য অংশে যখন আমরা কোনো একটি জায়গাকে সেক্রেড গ্রোভ হিসেবে আদিবাসীরা বা স্থানীয়রা ঘোষণা করে, সেইখানে কিন্তু আর গাছপালা কোনোভাবেই কাটা হয় না, এবং সেই গাছপালাগুলি কিন্তু দীর্ঘমেয়াদীভাবে তার সংরক্ষণ হয়ে যায়। সো দিস ইজ হোয়াট উই কল অ্যাজ আ সেক্রেড গ্রোভ। দেন we can think of the law. So in India there is a law to protect and conserve the forest, and it is known as the Forest Conservation Act. It is known as the Forest Conservation Act,
the Forest Conservation Act of 1980. Forest Conservation Act of 1980 বা বন সংরক্ষণ অরণ্য সংরক্ষণ আইন 1980. So this Forest Conservation Act of 1980 is a very important act which aims to protect and conserve our forests. It aims to prevent the conversion of forest lands for non-forest purposes like agriculture and other plantation activities, etc. So this act has to be more strictly implemented, whereby we can prevent the conversion of our forest lands to non-forest purposes. তাহলে এই যে অরণ্য সংরক্ষণ আইন, এর উদ্দেশ্যই হচ্ছে আমাদের দেশে যা অরণ্য ভূমি আছে, যা বনভূমি আছে তার সংরক্ষণ করা, এবং যাতে করে সেই বনভূমিগুলোকে অন্য কাজে ব্যবহার না করা হয়, সেগুলি যেন কৃষিকার্যের জন্য ব্যবহৃত না হয়, সেটাকে এনশিওর করা। সুতরাং ভীষণ প্রয়োজন হচ্ছে এই অরণ্য সংরক্ষণ আইনকে আরও ভালোভাবে কাজে লাগানো। অ্যান্ড লাস্ট স্ট্র্যাটেজি for conserving forests is definitely to spread awareness, to make people sensitized about the necessity and uses of forest. এবং সর্বশেষ যে স্ট্র্যাটেজিটার কথা আমরা বলবো অরণ্য সম্পদ রক্ষা করার জন্য, এবং শুধু অরণ্য না, যে কোনো ধরনের প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার জন্য, সেটি হচ্ছে সবার মধ্যে সচেতনতাকে ছড়িয়ে দেওয়া, যে অরণ্য কী, অরণ্য কেন, অরণ্যর উপকারিতা কী কী আছে, অরণ্য না থাকলে কী কী সমস্যা হবে, এইগুলির সংক্রান্ত যে জ্ঞান, সেই জ্ঞান সবার মধ্যে বিস্তার করা। উইথ দ্যাট উই কাম টু দ্য এন্ড অফ ফরেস্ট রিসোর্স। ঠিক আছে? আচ্ছা, পরীক্ষার বিষয়টা একটু বলে দিই। তোমাদের পরীক্ষার জন্য প্রথম চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার, মানে পরিবেশের গোড়ার কথা এবং প্রাকৃতিক সম্পদ, এই দুটি চ্যাপ্টার তোমরা পড়তে থাকো। আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। হ্যাঁ, সেই চ্যানেলটাতে এই গোটা চ্যাপ্টারের যে ক্লাস লেকচার্সগুলো, শুধু তোমাদের ক্লাসের নয়, অন্যান্য ক্লাসের লেকচার্সগুলোও শোনো, কারণ অনেক ক্লাসেই কিন্তু এই প্রাকৃতিক সম্পদ চ্যাপ্টারটি শেষ হয়ে গেছে। তো সেই লেকচারগুলো তোমরা শুনতে থাকো এবং পরীক্ষার জন্য প্রস্তুত হতে থাকো। আর পরীক্ষায় আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে 10টা MCQ কোয়েশ্চেন থাকবে। অনলাইন হবে পরীক্ষাটা, ইন্টারনাল পরীক্ষা, এবং গুগল ফর্মের মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তো পরীক্ষার আগে আমি তোমাদের কিছু পরীক্ষা সংক্রান্ত তথ্য প্রোভাইড করে দেবো, সেটা নিয়ে চিন্তা নেই। কিন্তু সবাই ইউটিউব চ্যানেলটাতে লেকচার্সগুলো অবশ্য করেই শুনবে। যা প্রশ্ন আমি পরীক্ষায় দেব সবই ওই লেকচার্সগুলি থেকেই দেব, ঠিক আছে? এটা যেন মনে থাকে। আর আমি চ্যানেলটার নাম লিখে দিচ্ছি, আর চ্যানেলটার লিঙ্কটাও প্রোভাইড করে দিচ্ছি। যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো। আমি আগে দিয়ে দিচ্ছি, চ্যানেলটার নাম দিয়ে দিচ্ছি, বেসিক্স অফ এনভায়রনমেন্ট বাই সায়ন্তন দত্ত, এটা হচ্ছে চ্যানেলের নাম। আর চ্যানেলের তোমার ইউটিউব লিঙ্কটা আমি তোমাদের প্রোভাইড করে দিচ্ছি এক্ষুনি, দাঁড়াও। সবাইকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এটা ছাড়া সিলেবাস শেষ করার আর কোনো উপায় নেই কিন্তু। দাঁড়াও, এই যে এইটা হচ্ছে চ্যানেলটার লিঙ্ক, ঠিক আছে? লিঙ্কটা দিয়ে দিলাম। তো এই লিঙ্কটার মাধ্যমে তোমরা চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করে নাও, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? সাবস্ক্রাইব করবে, এবং শুধু নিজেদের ক্লাসের নয়, অন্যান্য ক্লাসের যে লেকচার্সগুলো হচ্ছে সেই লেকচার্সগুলোও শোনো। প্রত্যেকটা ভিডিও ক্লিক করে ভিডিও ডেসক্রিপশানটা পড়ো, যে সেখানে কোন টপিকস পড়ানো হয়েছে, সেই টপিকসগুলোর লেকচার্সগুলো শুনতে থাকো, ঠিক আছে? কারণ তোমাদের ক্লাস এমনি লেট করে শুরু হয়েছে, প্রোগ্রামের ক্লাস, আর যা পড়া হবে সবটাই তুমি ধরে রাখো এই অনলাইনে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে হবে। সুতরাং ভালোভাবে আমার চ্যানেলটাকে ফলো করবে। আর ওখানে আমি আরও কিছু লেকচার্স দেবো, আর তোমাদেরকেও কিছু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ইত্যাদি আমি দিয়ে দেবো, চিন্তা নেই। এখন আগে ইন্টারনালটা 21 তারিখ আছে, ফেব্রুয়ারির 21 তারিখ নাগাদ হবে। তো তোমরা তার জন্য আস্তে আস্তে প্রস্তুত হও। প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার, পরিবেশের গোড়ার কথা এবং প্রাকৃতিক সম্পদ, এই দুটি চ্যাপ্টারকে তোমরা রেডি করো, ঠিক আছে? আচ্ছা, এর সাথেই আমি আজকের ক্লাসটা শেষ করছি। এক্সামটা তো বললাম এক্ষুনি,
অনলাইন হবে, এমসিকিউ পরীক্ষা হবে, 10টা প্রশ্ন থাকবে, আর গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষা হবে। আর দুটো চ্যাপ্টার রেডি করবে, ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টার, পরিবেশের গোড়ার কথা এবং প্রাকৃতিক সম্পদ, ব্যাস। ঠিক আছে, এর সাথে আমি ক্লাসটা শেষ করছি। আজকের ক্লাসের ভিডিওটা আমি একটু পরেই আপলোড করে দেবো ইউটিউবে, যারা শোনোনি শুনবে, যারা আরেকবার শুনতে চাও আরেকবার শুনতে পাবে। আর অবশ্য করেই চ্যানেলটাকে আপলোড করো, ঠিক আছে? আচ্ছা চলো।